আসসালামু আলাইকুম। 18-19 সেশনের পরীক্ষার্থীরা বর্তমানে ৩টা অবস্থায় আছে। অনেকের হচ্ছে পরীক্ষা শেষ, এখনো ইন্টার্নশিপে জয়েন করে নাই। কেউ হয়তোবা রিসেন্টলি ইন্টার্নশিপে জয়েন করলো, আর অনেকের কয়েক মাস ইন্টার্নশিপ চলে গেছে। তো যেই অবস্থায় আছো না কেন, আমি দেখলাম যে সবারই মোটামুটি কমন কয়েকটা প্রশ্ন। যে একটা হচ্ছে, ভাই ইন্টার্নশিপটাকে কিভাবে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি এবং ইন্টার্নশিপের পরে কি করব? এটাই তো কমন প্রশ্ন। তো এখন দেখো, ইন্টার্নশিপটা ইউটিলাইজেশন করার ক্ষেত্রে যদি বলি, মানে এই মুহূর্তে তোমার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? যে ইন্টার্নশিপের সময় আমি এরকম কাজগুলা শিখবো, যে কাজগুলা শিখলে আমি পরবর্তীতে যদি জিবি প্র্যাকটিস করি, চেম্বার করি, অথবা প্রাইভেট কোনো জায়গায় জব করি, সেখানে যেন আমি কনফিডেন্টলি কাজ করতে পারি। সো কনফিডেন্টলি যেন কাজ করতে পারো, সেই জন্য তোমার ইন্টার্নশিপটা খুব ভালোভাবে মেনটেন করা খুবই জরুরি। মানে তুমি যে ওয়ার্ডে কাজ করো, সেই ওয়ার্ড থেকেই সর্বোচ্চ আউটপুটটা আনার চেষ্টা করবা। এখন অনেকের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে, সব কলেজে সিনিয়ররা থাকে না। অনেক কলেজ নতুন, অনেক কলেজে হয়তো বা জনবল সংকট আছে, সবসময় সিনিয়র পাওয়া যায় না। আবার অনেক জায়গা আছে যে সিনিয়র তুমি পেয়েছো ঠিকই, কিন্তু সেই সিনিয়র খুব হেল্পফুল না, তিনি তোমাকে শেখাচ্ছেন না। সো তোমার কিন্তু আসলে সেই গ্যাপটা রয়ে যায়। এখন এই যে তোমার গ্যাপ রয়ে গেল, সেই গ্যাপ ফিল আপ করা আসলে ভাই একান্ত তোমারই দায়িত্ব। তোমার যে ওয়ার্ডে যতটুকু গ্যাপ হবে বা যে নলেজে যতটুকু গ্যাপ হবে, এই গ্যাপটা তোমাকে পরবর্তীতে গিয়ে ভোগাবে। কারণ তুমি যখন অন্য কোনো একটা জায়গায় বসে জিপিতে, মানে জিপি করবা বা চেম্বার করবা বা প্রাইভেটলি কোনো রুগী দেখবা, তোমার কিন্তু ওই নলেজ গ্যাপটা তোমাকে সাফার করাবে। তোমার কাছে মনে হবে যে ইস, এই জায়গাটা তুমি কনফিডেন্ট না, এটা তো খটকা লাগছে। সো এখন থেকে চেষ্টা করতে হবে যে ইন্টার্নশিপে যে গ্যাপের অংশগুলো আছে, যেই ওয়ার্ডটা তুমি ভালো করে করতে পারো নাই বা যে ওয়ার্ডের যে অংশগুলো তুমি শিখতে পারো নাই, সেইটা তুমি অন্য কোনো মাধ্যমে শেখার চেষ্টা করবা। ওকে, সো এটা কিভাবে শিখবা, মেডিভার্স তোমাকে কিভাবে হেল্প করবে, এটা নিয়ে আমি একটু পরে কথা বলি। এরপর আসি দ্বিতীয় কথায়। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি এখন থেকে একটু কেরিয়ার প্ল্যানিং এর কথা চিন্তা করতে হবে। কারণ ডেফিনেটলি তুমি জাস্ট এমবিবিএস করো হয়তো বা বসে থাকবে না। এমবিবিএস করার পরে তোমাকে পরবর্তী ফার্দার স্টেপগুলো নিয়ে চিন্তা করতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি সাংসারিক দিকে চিন্তা করো, বিয়ে শাদীর ব্যাপারগুলো তো আসেই। সো বিয়ে শাদী নিয়ে আপাতত কথা বলছি না, কিন্তু তুমি যদি জাস্ট কেরিয়ারের দিকে ফোকাস করো, তাহলে তোমার এমবিবিএস এর পরপরই তুমি এফসিবিএস পরীক্ষায় বসতে পারছো, অথবা এমআরসিপি পরীক্ষা বসতে পারছো, বা এমআরসিএস, মানে যে লাইনে যাবা। তো সেই পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়ার সময়টা এখন ইন্টার্নশিপেই। কারণ তুমি ইন্টার্নশিপের পরে হ্যাঁ 5-6 মাস অথবা ডেডিকেটেডলি পড়বা, বাট যারা ইন্টার্নশিপের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখবে, তখন কিন্তু তারা ইন্টার্নশিপের পরে এক্স্যাক্টলি 6 মাস সময় কিন্তু তুমি পাবা না। ধরো তোমার আগস্টে ইন্টার্নশিপ শেষ হলো, তাহলে কিন্তু তুমি জানুয়ারির এফসিপিএস ধরতে পারছো। অথবা ধরো তোমার ফেব্রুয়ারিতে ইন্টার্নশিপ শেষ হলো, তাহলে তুমি তোমার জুলাইয়ের এফসিপিএস ধরতে পারছো। তাহলে এইভাবে কিন্তু তুমি আসলে একটা ফ্র্যাকশন টাইম পাবা, 3 মাস 4 মাস। এবং এই ফ্র্যাকশন টাইমে ভালো করার জন্য তোমার দরকার কি, যে এখন থেকে পড়াশোনাগুলোকে গুছায় রাখা। সো নিজে কোন দিকে ক্যারিয়ার করবা সেটাকে প্ল্যান করো, প্ল্যান করে সেই অনুযায়ী এরকম ভাবে আগানো শুরু করো, যেন তুমি পরবর্তীতে 2-3 মাসের মধ্যেই একটা খুব ভালো প্রিপারেশন নিয়ে একটা এফসিপিএস এ ইনশাল্লাহ তোমার পাস হয়ে যায়। অথবা তোমাদের মধ্যে যদি বিসিএস চলে আসে এই পড়াশোনার মধ্যে, তখন সেই বিসিএস এর পড়াশোনা করো, যদি তুমি বিসিএস এ যেতে চাও। তাহলে মোটা দাগে এখন তোমার প্ল্যান হচ্ছে কয়েকটা। একটা হচ্ছে, আমি জিপি কেন্দ্রিক কিছু পড়াশোনা শুরু করব। কারণ বিসিএস হোক বা এফসিপিএস হোক, ইন দ্য মিন টাইম আমাকে তো কিছু করে খাইতে হবে। সো এই নলেজটা গ্যাপ দেওয়া যাবে না। এবং তুমি যত বড় ডাক্তারই হও না কেন, তোমাকে তো আলটিমেটলি পেশেন্টকে ট্রিট করতে হবে। সো এই নলেজে গ্যাপ রাখা যাবে না। এবং এট দ্য সেম টাইমে আমাদের কি করতে হবে, যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য একটু পড়াশোনা গুছায় রাখতে হবে। এখন এই জিনিসগুলো আসলে ভাই ইন্টার্নশিপে আমরা সবাই ফেস করেছি। সো মেডিভার্স থেকে আমরা যে কাজটা করি, সেটা হচ্ছে তোমরা যেন ইন্টার্নশিপের কমন যে জিনিসগুলো আছে, সেটা যেন ইজিলি শিখতে পারো, সেজন্য আমাদের কিছু কোর্স আছে। সো যাদের মনে হবে যে এটা করা দরকার, তোমরা চাইলে করতে পারো। যেমন কমনলি যে প্রবলেমটা হয়, যে তোমরা অ্যান্টিবায়োটিক কোনটা চয়েস করবা, কোন পেশেন্টকে কোনটা দিলে ভালো হবে, কত ডোজে দিতে হবে, বাচ্চাদেরকে কত দিব, বড়দেরকে কত দিব, কত দিন দিব। এবং অনেকগুলো অ্যান্টিবায়োটিকের মধ্যে একটা কম্পারিজন থাকে, যে এই পেশেন্টের ক্ষেত্রে তো অনেকগুলো গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে, কোনটা দিলে বেটার হবে, ফার্স্ট লাইন কোনটা, সেকেন্ড লাইন কোনটা, ফলো আপে কোনটা দিব। কারণ বেশিরভাগ সময় যেটা দেখবা, যে পেশেন্ট তোমার কাছে 1-2টা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আসবে, তাহলে কোন অর্গানিজমটাকে কাভার দেওয়া হয় নাই, এই জিনিসগুলো চিন্তা করে কিন্তু প্রেসক্রিপশনটা অনেকেই করতে পারে না, বা অনেকে হয়তো বা সেরকম শিখতেও পারে না অনেকের কাছ থেকে। সো আমরা ইনশাল্লাহ এটাকে চেষ্টা করেছি যে তোমাদেরকে বেশ কয়েকটা ক্লাস নিয়ে, যে একদম প্র্যাকটিক্যাল সিনারিও, কোন ইনফেকশনে কোন অ্যান্টিবায়োটিক, কোন অ্যান্টিবায়োটিকের কি ভূমিকা, বাজারে কোন কোন ব্র্যান্ড আছে, কোনটা কম দামি, কোনটা বেশি ইফেক্টিভ, এই সমস্ত কিছুকে আলোচনা করা হয়েছে। এখন এটা তোমার ইচ্ছা যে তুমি কি আসলে কোর্স করতে চাও নাকি চাও না। তুমি কি কয়েকশো টাকার জন্য আজীবন ওই মানে উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে যাবা কিনা, বা কোন লেস কনফিডেন্সের সাথে করবা কিনা, এটা ভাই তোমার ইচ্ছা। সো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স এর ইস্যু। অ্যান্টিবায়োটিক্স এর ইস্যু শেষ করার পরে এরপর যদি আমরা আসি, যে হাইপার টেনশন খুবই কমন। তুমি দেখো যে তুমি যতজন পেশেন্টকে আউটডোরে দেখো বা জিপিতে দেখো, দেখবো যে ম্যাক্সিমাম পেশেন্টের কিন্তু হাইপার টেনশন থাকে। ডায়াবেটিস, বাংলাদেশে বহু মানুষের ডায়াবেটিস আছে। সো নিয়ারলি তো তুমি 40-60% পেশেন্ট পাবা যাদের
এরকম হাইপার টেনশন আছে বা ডায়াবেটিস আছে। সো আমরা কিন্তু হাইপার টেনশনের উপর একদম খুব ডিটেলস আলোচনা করেছি যে হাইপার টেনশনে কোন কোন ড্রাগ ভালো। একইভাবে অ্যান্টিবায়োটিকে যেরকম আলোচনা করা হয়েছে, হাইপার টেনশনে একদম জেনেরিক নেম ধরে ধরে আলোচনা করা হয়েছে। সো জিপি কেন্দ্রিক কোর্সগুলোর স্পেশালিটি হচ্ছে এইটা, যে এইখানে আমরা একটু জেনেরিক নেম বাদ দিয়ে আমরা মূলত ট্রেড নেমগুলো নিয়ে আলোচনা করি, এবং হচ্ছে ট্রেড নেমগুলোর মধ্যে রিসেন্টলি কোনো কম্পারিজন আসলো কিনা, রিসেন্ট ডেটা কি বলছে, বা রিসেন্ট গাইডলাইনগুলো আপডেটেড হলো কিনা, প্র্যাকটিক্যালি আমরা কোনটাকে ভালো দেখি, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, এরপরে তুমি যদি ইনডোরের কথা চিন্তা করো, ইনডোরে খুবই কমনলি যেটা লাগে, প্রত্যেক পেশেন্টকে আসলেই তুমি একটা ফ্লুইড ঝুলাও। তাহলে এই যে ফ্লুইড সম্পর্কে কিন্তু আসলে আমরা অনেকে জানি না, কোন পেশেন্টকে কোন ফ্লুইড দিব, কোন ফ্লুইডের ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, অ্যাবসলিউট ইন্ডিকেশন কি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে তুমি ইলেকট্রোলাইট কিভাবে ম্যানেজ করবা, তুমি একটা শকের পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবা, কোন শকের ক্ষেত্রে কোন ফ্লুইড দিবা, তুমি হচ্ছে কোন পেশেন্টকে কিভাবে নিউট্রিশন দিবা, এনপিও আছে তাও কিভাবে পেশেন্টকে নিউট্রিশন দিবা, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না, অনেকেই জানি না। সো এই ক্ষেত্রে আমরা আমাদের একটা কোর্স আছে যে ক্ষেত্রে আমরা ফ্লুইড, নিউট্রিশন এই সমস্ত জিনিসগুলোকে আলোচনা করে দিয়েছি। এরপরে অনেকের ক্ষেত্রে প্রবলেম থাকে যে আচ্ছা আমি হয়তো বা কাউন্সিলিং এর ব্যাপারটা কম বুঝি, বিশেষ করে গাইনি অপসে দেখা যায় যে প্রচুর প্রবলেম, প্রচুর রোগীদের বিভিন্ন রকম সমস্যা থাকে, যে সমস্যাগুলো অনেক ক্ষেত্রে ট্রিটমেন্টের চেয়ে কাউন্সিলিং জিনিসটা জরুরি হয়ে যায়। সো এইটা আমাদের মেয়েদের জন্য জাস্ট একটা আলাদা কোর্স আছে, সেটা হচ্ছে মোস্ট কমন গাইনি অপস কাউন্সিলিং, সবচেয়ে টাফেস্ট কাউন্সিলিং গুলো, যেমন হতে পারে পিল কাউন্সিলিং, একটা পিল মিস করলে কি করবে, দুইটা পিল মিস করলে কি করবে, কোন ব্র্যান্ডের কি পিল ভালো, ইমার্জেন্সি পিল নর্মাল পিলের সাথে পার্থক্য কি, এরকম মানে দারুণ সব কন্টেন্ট নিয়ে আমাদের এই যে গাইনি অপস কাউন্সিলিং কোর্সটা সাজানো আছে। এছাড়া অনেকে চায় যে না আমি একটা কোর্সের মধ্যে সবকিছু শিখতে চাই, একটা কোর্সের মধ্যে আমি টুকটাক আউটডোর ম্যানেজমেন্ট, ইনডোর ম্যানেজমেন্ট, চেম্বার কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল চেম্বারের একটা ডেমনস্ট্রেশন দেখতে চাই, সেটা নিয়ে আমাদের মাস্টার জিপি একটা কোর্স আছে, সেখানে আমরা এই আউটডোর ইনডোর ম্যানেজমেন্টের কমন জিনিসগুলো পড়ানো হয়েছে, ডক্টর শামসুজ্জামান ভাই পড়িয়েছে, এবং প্র্যাকটিক্যালি উনি চেম্বার থেকে ডেমনস্ট্রেশন করে জিনিসগুলো দেখানো হয়েছে। এরপরে তুমি চাইলে ইসিজি কোর্স আছে, এক্সরে কোর্স আছে, এগুলো তো খুবই কমন। ইসিজি এক্সরে তোমরা ফাইনাল ইয়ারে পড়ো, বাট আমাদের যে নর্মাল ইসিজি যে এক্সরে সেগুলো আমরা জিপি কোর্সে যারা আছে, মানে জিপি যারা করতে চায় তাদের জন্য, তাদের লাইফে যে সমস্ত এক্সরে তারা দেখতে পারে, যে সমস্ত ইসিজি তারা দেখার সম্ভাবনা আছে, সেই সমূহ জিনিসগুলোকে আমরা একদম আলোচনা করে দিয়েছি। আর আরো বেসিক লেভেলে যদি আমরা বলি, যে বেসিক ইন্টার্ন স্কিল বলে আমাদের একটা কোর্স আছে। বেসিক ইন্টার্ন স্কিলে আমরা কি পড়িয়েছি, সেটা হচ্ছে ধরো তুমি একদম প্রথম ইন্টার্নশিপে জয়েন করছো, তোমার কলেজে হয়তো বা সিনিয়র তেমন নাই, তো তুমি কি করে একটা পেশেন্টকে অর্ডার দিবা, কি করে ফ্রেশ অর্ডার করবা, কি করে ফলো আপ করবা, সার্জারির কোন দিনগুলোতে কিভাবে ফলো আপ করতে হয়, কারণ সার্জারি পেশেন্টকে পোস্ট হবে এক একদিন ফলো আপ এক এক রকম হয়, এক এক দিনের ফ্লুইড ম্যানেজমেন্ট এক এক রকম হয়। এরপরে ধরো তুমি পেশেন্টের ডেথ ডিক্লেয়ার কিভাবে করবা, পেশেন্টকে ডেথ তুমি হচ্ছে মানে কাউন্সিলিং কিভাবে করবা, এই জিনিসগুলোকে আমরা একদম বিস্তারিত আলোচনা করে দিয়েছি। এর পাশাপাশি কমন কিছু ম্যানেজমেন্ট, আমাদের কমন পয়জনিং এর ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো আমাদের বেসিক ইন্টার্ন স্কিলে চলে আসছে। সো তোমরা যদি চাও যে এই কোর্সগুলো সম্পর্কে জানতে, তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারো। এখন মেডিভার্সের অ্যাপ আছে, প্লে স্টোর থেকে মেডিভার্সের অ্যাপ নামিয়ে সেখান থেকেও চাইলে কোর্সগুলো দেখতে পারো। এবং বর্তমানে 25% ডিসকাউন্ট চলছে, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি হয়তো বা সামনে নাও থাকতে পারে। সো যখন তুমি সুযোগ পাবা, আমাদের মাঝে মধ্যে ডিসকাউন্ট আসে, সেই অনুযায়ী তুমি এনরোল করতে পারো। আর যদি পোস্ট গ্রাজুয়েশনে চিন্তা করো, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেডিসিনে একদম কমপ্লিট প্রিপারেশন আছে। মেডিসিনে আমাদের ডেভিডসন ব্যাচ আছে। সো ডেভিডসন ব্যাচে আমরা টোটাল ডেভিডসনটাকে একদম দাগিয়ে পড়িয়ে দিয়েছি। ডেভিডসন ব্যাচের পর আমাদের বার্ডস আই ভিউ ব্যাচ আছে। বার্ডস আই ভিউ ব্যাচে কি করেছি, যে টোটাল কনসেপ্টটাকে একদম সামারাইজ পয়েন্ট আকারে আমরা উল্লেখ করেছি। সামারাইজ পয়েন্ট, এসবিএ পার্ল, এই জিনিসগুলোকে আমরা আলাদা করে এই বার্ডস আই ভিউর মাধ্যমে আলোচনা করেছি। সো দেখা যাবে যে যদি কেউ রিভিশন দিতে চায়, রিভিশন দেওয়ার জন্য বার্ডস আই ব্যাচ খুবই সুন্দর। আর যদি কেউ প্রথমবারের মতো পড়তে চায়, তার জন্য ডেভিডসন ব্যাচ ভালো। এরপরে ফিজিওলজি ফর পোস্ট গ্রেড ব্যাচ আছে, সেখানে আমরা মানে এফসিবিএস এ যত ফিজিওলজি আসবে সেই ফিজিওলজিগুলো আলোচনা করেছি। এটা শুধুমাত্র মেডিসিনের না, সার্জারি বা অন্যান্য পেশার যারা আছে তারাও চাইলে ফিজিওলজি করতে পারে। এরপর সবারই কমনলি প্রশ্ন আসে কিছু বায়োস্ট্যাট থেকে। সো আমাদের বায়োস্ট্যাটের উপর আলাদা একটা ব্যাচ আছে, এবং বায়োস্ট্যাট যে ব্যাচটা আছে এটা এফসিপিএস এবং এমআরসিপির জন্য ইনশাল্লাহ যথেষ্ট হবে। সো আমরা এটাও করতে পারি। তাহলে এই যে চারটা ব্যাচের কথা আমরা বললাম, ডেভিডসন ব্যাচ, বার্ডস আই ব্যাচ, ফিজিওলজি ব্যাচ, বায়োস্ট্যাট ব্যাচ, এই চারটা ব্যাচের একসাথে কম্বাইন্ড যে ফর্ম, সেটাকে আমরা বলি ডেভিডসন প্রো ব্যাচ। সো তুমি যদি চাও যে এফসিপিএস এর জন্য একটা কমপ্লিট প্রিপারেশন নেবা, তো ডেভিডসন প্রো ব্যাচ উইল বি এনাফ ইনশাআল্লাহ। আর কেউ যদি চায় যে না আমি এখন এমআরসিপির প্রিপারেশন নিব, এমআরসিপির জন্য ভাই যেটা লাগে বর্তমানে কমন কথা হচ্ছে নোটস ভালো করে পড়তে হয়। সবকিছু পড়তে হয় না, নোটসের ইম্পর্টেন্ট অংশগুলো পড়তে হয়। তুমি নোটস এমনি খুবই কালারফুল বুক, হাইলাইটেড করা আছে সবই, চাইলে নিজের মতো করে পড়তে পারো। বাট তুমি যদি চাও যে না একজন মেন্টরের সাথে পড়বা, তো সেক্ষেত্রে আমাদের এখানে আসতে পারো। তো আমরা নোটস একদম সবটুকু পড়িয়ে দিয়েছি, এবং শুধুমাত্র পড়ানো না, অবশ্যই ব্যাখ্যা করে করে প্রতিটা জিনিস আলোচনা করা হয়েছে। এবং এর সাথে আমরা পাস মেডিসিনের 60% প্রশ্ন সলভ করে দিয়েছি। সো তুমি আমাদের ব্যাচে একই সাথে নোটসের সমস্ত আলোচনা পাচ্ছ, সাথে পাস মেডিসিনের একটা সলভ ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ। সো এটা হচ্ছে আমাদের এমআরসিপি ব্যাচ। এবং সামনে ইনশাল্লাহ আমাদের খুব দ্রুতই গাইনি এমএস এর উপর একটা কোর্স লঞ্চ হতে চলেছে ইনশাল্লাহ।
সো সবার উদ্দেশ্যে আসলে বলবো যে যদি তোমরা চাও যে মেডিভার্স থেকে সাহায্য নিতে, মেডিভার্সের অনেক অপরচুনিটি রয়েছে তোমাদের জন্য, তোমরা চাইলে ইনশাল্লাহ গ্র্যাব করতে পারো। আর যেটাই করো না কেন ভাই, সময় অপচয় করিও না, কারণ মানে এখন যে সময়টা তোমাদের যাচ্ছে খুবই গোল্ডেন টাইম, বুঝছো ভাই? কারণ এরপর যখন তোমরা কর্মক্ষেত্রে ঢুকে যাবা, তোমার অনেক ব্যস্ততা চলে আসবে, চাইলেও তুমি হচ্ছে পড়াশোনার মধ্যে থাকতে পারবা না, চাইলেও একটা মানুষকে একটা সহজে একটা প্রশ্ন করতে পারবা না, সেরকম অ্যাক্সেসটা তোমার থাকবে না ভাই। ঠিক আছে, সো এখনই যে সময়টা আছে এটাকে ইউটিলাইজ করো। বা অপ্রয়োজনীয় আসলে কোনো সময় নষ্ট করিও না, নিজে পড়ো অথবা অন্য কোনো জায়গা থেকে পড়ো, যেভাবেই হোক সময়টাকে ইউটিলাইজ করো এবং পেশেন্টদের ভালো করো। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।